প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি তারকা কথনের আজকের আয়োজনে। আজ সাংস্কৃতিক অঙ্গনে এক শূন্যতার দিন, সেটি বলতেই হয় শুরুতে। আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে বিশিষ্ট নাট্যজন, নাট্য ব্যক্তিত্ব, মঞ্চ নির্দেশক, একজন লেখক, একজন অভিনেতা, ২১শে পদক এবং স্বাধীনতা পুরস্কারে ভূষিত মঞ্চ সারথি আতাউর রহমান গতকাল রাতে আমাদের ছেড়ে চলে গেছেন। বহুমুখী প্রতিভাধর ব্যক্তিত্ব আমাদের সাংস্কৃতিক অঙ্গনকে দিয়েছেন অনেক কিছু। তাই শুধুমাত্র সাংস্কৃতিক অঙ্গন বললে ভুল হবে, নাট্য জগৎ এবং সর্বোপরি আমাদের সাহিত্য সংস্কৃতির যে জগৎটা, সেখানে যেন শোকের ছায়া নেমে এসেছে। তারকা কথনের আজকের আয়োজন আমরা নিবেদন করছি তাকে। তার স্মৃতিতেই পুরোটা সময় আমরা কাটাতে চাই, ফিরে দেখতে চাই তার জীবনকে, তার কর্মকে এবং কিভাবে তিনি আমাদেরকে সমৃদ্ধ করেছেন সেই ইতিহাসগুলোতে। এই উদ্দেশ্যে আমাদের সাথে আরও একজন বিশেষ মানুষ রয়েছেন, বিশিষ্ট নাট্যজন রামেন্দু মজুমদার। তাকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আসলে কোনো উদযাপনের দিন নয় আমাদের জন্য। তারকা কথনের মঞ্চ বরাবরই আমরা যে কোনো কাজের সাফল্য, যে কোনো দিনের সাফল্য, কোনো ব্যক্তিকে উদযাপন করি আসলে। কিন্তু আসলে আমাদের স্মৃতি বিজড়িত হবার মতো একটা দিন, কারণ একজন আতাউর রহমান আমাদের এক টুকরো ইতিহাস, আমাদের সাহিত্য সংস্কৃতির জন্য এক টুকরো ইতিহাস। হারিয়েছি তাকে আমরা গতকাল রাতে। কি বলবেন? আপনি যেটা বললেন যে আজকে উদযাপন করার দিন নয়, কিন্তু আমি আতাউরের জীবনকে উদযাপন করতে চাই। কারণ এত আনন্দের মধ্যে ও জীবন কাটিয়েছে, সেটা এই যে মানুষের যদি দুঃখ কষ্ট এগুলোকে জয় করে সবসময় একটা আনন্দের মধ্যে থাকতে চেয়েছে। আমি এখন ওর বাসা থেকেই আসছি সরাসরি আপনাদের এখানে। ফ্রিজিং ভ্যানে শায়িত আছে ও, এবং জানি না ও আমাদের সঙ্গে দেখছে কিনা যে এত গুণগ্রাহী ওর বিভিন্ন ক্ষেত্রে এসছেন। এবং একটা কাকতালীয় ব্যাপার হচ্ছে, গতকাল ছিল ওর বিবাহ বার্ষিকী, ওই দিনেই ও চলে গেল সবার বন্ধন কেটে। আমাদের বাংলাদেশের অভ্যুদয়ের পর যে নবনাট্য চর্চা, তাতে সংগঠকের ভূমিকা, নির্দেশকের ভূমিকা বা অভিনেতার ভূমিকায় প্রথম সারির যারা ছিলেন তাদের মধ্যে আতাউর অন্যতম। আমার সৌভাগ্য হয়েছে, আমরা বিশেষ করে চারজনের কথা বলবো আমরা, আতাউর, মামুনুর রশিদ, নাসিরুদ্দিন ইউসুফ এবং আমরা চারজন একসঙ্গে অনেক কিছু করেছি। এবং একটা বড় আমাদের মধ্যে সমঝোতা ছিল, একজন কেউ বললে বাকি তিনজন সেটা মেনে নিয়েছে, কোনো মতদ্বৈততা হয়নি, যেটা আজকাল পরবর্তী প্রজন্মের মধ্যে একটু অভাব দেখতে পাই, যে কেউ কাউকে মানতে চায় না। কিন্তু আমরা সমবয়সী হওয়া সত্ত্বেও সেই কাজটা করেছি। আতাউর আমার চেয়ে 2 মাসের বড়। আতাউরের জন্ম 1941-এর 18 জুন, আমার ওই বছরের 9 অগাস্ট জন্ম। আমি ঠাট্টা করে বলতাম, তুমি তো আমার গুরুজন, তোমাকে একটু সমীহ করে কথা বলতে হবে। ওর বিদেশে গেলে বোঝা যায় ও এতটা আনন্দ সঙ্গী আতাউর। আমি প্রথম 1989 সালে হেলসিঙ্কিতে যাই, আমি এবং আতাউর। হেলসিঙ্কিতে একটা মজার অভিজ্ঞতা, তখন গ্রীষ্মকাল, রাত 12টার সময় পর্দা টেনে শুতে হয়, কারণ সূর্যের আলো তখন। সেই সময় থেকে দেখেছি যে আতাউর পরবর্তীকালে অনেক ITI ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের কংগ্রেসে আতাউরের সঙ্গে আমরা গেছি, সবাই মিলে আনন্দ করেছি। যে বিদেশে বিশেষ করে আতাউরের মতো এমন আনন্দ সঙ্গী খুব কমই পাওয়া যায়। সুতরাং আর আতাউর তো যে বহুমুখী প্রতিভা ছিল ওর, একদিকে হচ্ছে যে ওর সবচেয়ে বড় পরিচয় আমি মনে করি নির্দেশক হিসেবে। ও এত নাটকের নির্দেশনা দিয়েছে এবং বেশিরভাগ নাটকই খুব সফল হয়েছে। এবং এমন নাটক নয় যে একবারে সহজ সরল নাটক, ও কিন্তু অনেক কঠিন নাটক শিল্প সমৃদ্ধভাবে তুলে ধরেছে, সাহিত্য মূল্য সমৃদ্ধ নাটক তুলে ধরেছে, নিজে অভিনয় করেছে,
সংগঠনের দায়িত্ব নিয়েছে। এই যে নাগরিক নাট্য সম্প্রদায়, তার প্রথম সাধারণ সম্পাদক সে ছিল এবং অনেক দিন ধরে এই দায়িত্ব পালন করেছে। এমনকি আমাদের ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট ITI যখন আমরা 1982 সনে প্রতিষ্ঠা করি বাংলাদেশে, প্রথম সভাটা হয়েছিল তখন আতাউরের বাসা ছিল নাগরিকের কার্যালয়। সেই আতাউরের বাসায় বসেই আমরা নিচের বড় হল ঘরে বসে আমরা সভাটা করি। আমি একটু জানতে চাই যে মঞ্চের প্রতি তার এই যে তীব্র ভালোবাসা এবং পুরোটা জীবন আসলে মঞ্চের জন্য নিবেদন করে দেওয়া, এটার অনুপ্রেরণা কি ছিল তার জন্য? তিনি কি বলতেন আসলে? আসলে মঞ্চকে একবার যদি কেউ মঞ্চে অভিনয় করে, মঞ্চে অভিনয়ের স্বাদ পেয়ে যায়, তাহলে কিন্তু একটা অনুপ্রেরণা আসে। কারণ আপনি সরাসরি দর্শকের অনুভূতি টের পাচ্ছেন, সুতরাং সেইখানে একটা আলাদা আনন্দ পাওয়া যায় মঞ্চে অভিনয় করে। এবং আমাদের কাছে, আমরা যারা সেই সময় নাটক করেছি বা এখনো করি, আমরা মনে হয় যে নাটকের মধ্য দিয়েই আমি যা বলতে চাই সমাজের প্রতি, সেটা আমি নাটকের মধ্যে দিয়ে তুলে ধরি শিল্পসম্মতভাবে। আতাউরও তাই করেছে এবং সেই জন্যেই মঞ্চের প্রতি তার একটা দায়বদ্ধতা ছিল। এমন সব নাটক করেছে যেটা খুব গুরুত্বপূর্ণ দেশের জন্য, সমাজের জন্য। সেটি একটা বড় অনুপ্রেরণা বলে মনে করি। আপনারা কি একসাথে কখনো মঞ্চ ভাগাভাগি করেছেন? হ্যাঁ, আমরা বিভিন্ন দল মিলে একটা নাটক করেছিলাম, টেম্পেস্ট। ITI থেকে ডেবোরা ওয়ার্নার ছিলেন নির্দেশক। সেখানে আমি আর আতাউর একই মঞ্চে অভিনয় করেছি। তার জীবনের কোন বিষয়টি আপনাকে সব থেকে বেশি বিমোহিত করে? একটা হচ্ছে ওর নাটকের প্রতি নিষ্ঠা এবং তার যেই চারিত্রিক বৈশিষ্ট্য। একটা বৈশিষ্ট্য হচ্ছে আমাদের সবার মধ্যে একটা মুখোশ থাকে। আমরা ভেতরে এক কথা মনে করি, কিন্তু বাইরে প্রকাশ করি অন্য কথা। কিন্তু আতাউরের কোনো মুখোশ ছিল না। ও যা ভাবতো সেটা প্রকাশ করত। আমার মনে আছে আমাদের এক বিখ্যাত অভিনেতা, তিনি এখন নেই, তাকে তিনি বলছেন যে দেখো, তুমি খুব বড় অভিনেতা জানি, কিন্তু মানুষ হিসাবে তুমি খুব নিম্নমানের। ওর মুখের উপর বলছে। এই যে তার, সেজন্য অনেক ক্ষেত্রে সে অপ্রিয় হয়েছে, কিন্তু আমার মনে হয় যে এই যে তার স্পষ্টবাদিতা, এইটা আমি খুব প্রশংসা করি। নাট্য নির্দেশক বা মঞ্চ নির্দেশক হিসেবে তার যে ভূমিকা, তার কথা আপনি বললেন, খুব সহজ সাবলীল বিষয় নিয়ে তিনি যেমন কথা বলতে পেরেছেন, খুব কঠিন বিষয়েও আসলে খুব সহজভাবে উপস্থাপন করার দক্ষতা আসলে তার ছিল। তার নির্দেশনায় কি কাজ করেছেন আপনি? না, কারণ যে ও তো আলাদা দলে করতো, ওরা নাগরিক, আমরা থিয়েটার, সেটা সুযোগ হয়নি। কিন্তু দেখেছি যে কত কঠিন টেক্সটকেও ও দর্শকের উপযোগী করে পরিবেশন করেছে মঞ্চে। গ্যালিলিওর কথা ধরতে পারি, ওয়েটিং ফর গোডোর কথা ধরতে পারি। এ ধরনের নাটক হঠাৎ করে মনে হবে যে সহজে এটা দর্শক বুঝবে না, কিন্তু আতাউর এমনভাবে তুলে ধরেছে। আরেকটা হচ্ছে ওর আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের অনেক নাটকও মঞ্চে অভিনয় করেছে, নির্দেশনা দিয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পড়তো খুব, অনেক লেখাপড়া করতো। রবীন্দ্রনাথের উপর সে একটা বিশেষ দক্ষতা অর্জন করেছিল। রবীন্দ্রনাথের যে নাটক বা যে কোনো বিষয়ে তিনি বলতে পারতেন। আর যেমন রবীন্দ্রনাথ পড়তেন অনেক কিছু, তেমনি ছবি দেখতেন, অনেক বিদেশি ছবি, ভালো ভালো ছবি, রাত জেগে ছবি দেখতেন। তো অনেক কিছু একসঙ্গে ও করার চেষ্টা করেছে এবং দক্ষতার সঙ্গেই করেছে, আমি বলতে হবে। এত কিছুর সাথে সম্পৃক্ত থাকা এবং শুধুমাত্র মঞ্চ না, টেলিভিশনের সাথেও আসলে তার সম্পর্কটা অনেক গভীর ছিল। বিশেষ করে যদি আমরা চ্যানেল আইয়ের কথা বলি, চ্যানেল আইয়ের একজন অভিভাবক সম ব্যক্তিত্ব আসলে তিনি, ছায়ার মতো থেকেছেন আমাদের সাথে। তারকা কথনের এই সেটে আমরা একাধিকবার তাকে পেয়েছি, তার কাছ থেকে নানান কথা জেনেছি, অনুপ্রেরণা কুড়িয়েছে দর্শকেরা। 2022 সালে তিনি এসেছিলেন সেপ্টেম্বর মাসে। তখন তার সাথে অনেক আলাপ হয়, কথা হয়। সেই স্মৃতির কথা আসলে বারে বারে তো আমাদের মনে পড়ে। সেই স্মৃতির পাতা থেকে ছোট্ট একটু অংশ আমরা দর্শকদের সাথে নিয়ে আজ দেখে আসতে চাই। চলুন প্রিয় দর্শক।
বাঙালি হওয়ার প্রত্যেকটা কেন্দ্র কিন্তু স্পর্শ করার চেষ্টা করেছি আমরা চ্যানেল আই পক্ষ থেকে। এবং স্যার রবীন্দ্র জয়ন্তীর কথা বলছিলেন, রবীন্দ্র মেলা, রবীন্দ্র এই আনন্দ আয়োজনে কিন্তু সবসময় আমরা আপনাকে পেয়েছি। 2015 সালের একটা অনুষ্ঠানের কিছুটা অংশ দেখে আসি, আপনাকে একটু সেই স্মৃতিগলিতে যদি একটু পদচারণা করা যায় দুজনে মিলে, চলুন। চ্যানেল আই রবীন্দ্র মেলা আজীবন সম্মাননায় সম্মানিত করতে যাচ্ছে চ্যানেল আই পরিবার বিশিষ্ট নাট্যজন আতাউর রহমানকে। রেজওয়ানা চৌধুরী বন্যা আতাউর রহমানকে আজীবন সম্মাননা 2015 সম্মাননা ক্রেস্টটি তুলে দিলেন। আতাউর রহমানের হাতে আজীবন সম্মাননা সার্টিফিকেটটি তুলে দিচ্ছেন কবি আসাদ চৌধুরী। এখন সম্মাননার চেকটি তুলে দিচ্ছেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও শাহ এ সারোয়ার, ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, জনাব মুকিত মজুমদার বাবু, জনাব জহিরুদ্দিন মাহমুদ মামুন, সৈয়দ শামসুল হক, তারা সকলে মিলে একটা উষ্ণ করতালি দিয়ে আমরা এই সময়টিকে স্মরণীয় করে রাখি। চ্যানেল আই রবীন্দ্র মেলা আজীবন সম্মাননা পুরস্কার, স্যার এটা আসলে আমাদের সৌভাগ্য এবং আমরা আপনার প্রতি কৃতজ্ঞ যে আপনি আমাদের কাছ থেকে এই পুরস্কারটুকু আপনি গ্রহণ করেছেন সাদরে। না না, তা কেন, যারা পুরস্কার দিয়েছে আমার হক বাইশ, আমার তার সর্বাধিক নাটকের আমি নির্দেশক, যারা মঞ্চের উপরে ছিলেন তারা প্রত্যেকে আলোকিত জন। কাজে ওদের সংস্পর্শে আসা আমার জন্য একটা সৌভাগ্যের ব্যাপার ছিল। তো একটা মজার ব্যাপার আছে, রবীন্দ্র পুরস্কার পেয়েছি, আমার সবসময় নিজের ইচ্ছা ছিল আমার চেহারাটা একটু আর্য পুত্র ঘেঁষা হবে, রবীন্দ্রনাথের মতো চোখা নাক, বড় চোখ, বড় কপাল, কিন্তু দেখলাম যে আমার চেহারা দ্রাবিড়দের মতো, আমাকে রাবণের মতোই অনেকটা লাগে আর কি। তো একেবারেই বিপরীত। একজন আতাউর রহমান আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু তার ছোট্ট ছোট্ট স্মৃতিগুলো আমাদের কি করে আনন্দ দিতে পারে, উৎসাহ দিতে পারে, কি সুন্দর সাবলীল ভাবে তিনি প্রকাশ করেছেন। উদাহরণ। এবং এই যে সৈয়দ শামসুল হকের কথা বললেন, শামসুল হকের প্রায় 10টার মতো নাটক আতাউর নির্দেশনা দিয়েছে, সুতরাং খুব প্রিয় নাট্যকার ছিলেন আতাউরের সৈয়দ শামসুল হক। এবং আমার তো মনে আছে, এবং চ্যানেল আইকে আমি কৃতজ্ঞতা জানাবো যে তাকে আজীবন সম্মাননা দিয়ে একটা জাতীয় দায়িত্ব পালন করেছে চ্যানেল আই। আর অনেক অনুষ্ঠান এই চ্যানেল আই যে বিশেষ দিনে অনুষ্ঠান আয়োজন করে, সেখানে আমরা একসঙ্গে এসেছি, আমরা সবাই মিলে উদযাপন করেছি। সুতরাং এগুলো সবসময় আনন্দের স্মৃতি হয়ে আছে। এবং ওর একটা হচ্ছে যে ও মজার মজার কথা বলতো, সেটা হচ্ছে যে আমরা একবার, ও একটু আত্মপ্রচারে বিশ্বাসী ছিল নিজের সম্পর্কে। তো একবার আমরা বিদেশে কোথায় সবাই যাচ্ছি, সামনের সিটে আতাউর, বাসের মধ্যে সামনের সিটে আতাউর আর এক বিদেশি ভদ্রলোক বসা, পেছনের সিটে আমি এবং নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু। তো বাচ্চু হঠাৎ বলছে, আতাউর বোধহয় ওর সম্পর্কে, নিজের সম্পর্কে কিছু বলছে, আতাউর বাচ্চু বলছে যে, কারে তুই নিজের বায়োডাটা দেশ, বাংলায় বলছে, বুঝতে। আতাউর বল, তুই আবার এখানে কান ফালায় রাখোস কেন? এইরকম আর ওর অনেক স্মৃতি আছে যে, এবং গল্প, ওর পারিবারিক, ওর নানার গল্প অনেক বলতো, সেখানের মধ্যে এত মজা করে বলতে পারতো। আমরা বলতাম যে তোমার নানাকে নিয়ে একটা বই লেখা উচিত, তোমার এসব গল্প মিলে, খুব সুন্দর। কিন্তু আসলে লিখেছেনও, লেখার প্রতিও তো তার ঝোঁক ছিল। নাটকের নানান দিক নিয়ে আসলে তিনি লেখার চেষ্টা করেছেন, কবিতা লিখেছেন। শেষের দিকে আবার কবিতার প্রতি তার খুব ঝোঁক হলো, একাধিক কবিতার বইও বার করেছে। কবিতা লিখে কি কখনো ফোন করে বলেছে যে একটা কবিতা লিখেছি শুনো, বা নিজের কবিতা নিয়ে আসলে কিভাবে আপনাদের কাছে বলতেন? আমি তো বরং ঠাট্টা করে উল্টা বলেছি যে, তোমাকে কবিতা লিখতে কে বলেছে? সব কিছু কি পড়া যায়? যাক, কিন্তু ও আবার বিদেশি কবিতা খুব মুখস্থ বলতে পারতো। আমার মেয়ে সেদিন বলল যে, কয়েকদিন আগে, বোধহয় 20-25 দিন আগে, হঠাৎ রাতে আমার মেয়েকে ফোন করেছে যে, ত্রুপা, একটা কবিতা আমার তোমাকে শোনাতে ইচ্ছা করছে, ইংরেজি কবিতা একটা করে।
এবং সেটা কাঁদলো এই কবিতাটা পড়ে। শেষের দিকে একটু মানসিকভাবে খুব পর্যুদস্ত ছিল, মনে হয়েছিল ওর যে নাটক করতে পারছে না, সামাজিকভাবে মেলামেশা কমে গেছে, এত মানুষের সঙ্গে সবসময় মিলেছে, সুতরাং একটা ডিপ্রেশন ওর মধ্যে কাজ করছিল। মনে হচ্ছিল প্রায় মেয়েকে বলেছে আমার বাঁচার আর কি প্রয়োজন। কিন্তু সবাই চারদিকে, এবং তার স্ত্রীর কথা আমি বলবো যে এত যত্ন করেছেন সারা জীবন আতাউরকে আনন্দে রাখার জন্যে, কাজের মধ্য দিয়ে সবসময় সঙ্গী হয়ে গেছেন, সেই কথাটা আমি মনে করি। এবং তার মেয়ে শর্মিষ্ঠা এই যে যতদিনে হাসপাতালে ছিল সারা রাত জেগে সব সময় করেছে। পরিবারের লোকজন, যদিও ওর ছেলে বিদেশে থাকে তাই কাছে আসতে পারেনি, কিন্তু স্ত্রী এবং মেয়ে যে কাজ করেছে সেটা খুবই যখন একজন মানুষের বিয়োগ হয় আমাদের জীবন থেকে, আমরা শুধুমাত্র যে তার জন্য কাঁদি তা নয়, তার অনুপস্থিতিতে আমাদের জীবনে যে শূন্যতাটা হয় সেটা ভেবে আমরা বেশি কাঁদি। তিনি এখন নেই, হয়তো আপনারা অনেক কিছু মিস করবেন তাকে, অনেক বিষয় চলে আসবে। কোন শূন্যতাটা এখন সব থেকে বেশি বড় করে মনে পড়ছে? আমার কাছে মনে হয় বন্ধুহীন জীবন। একজন বড় বন্ধুকে হারালাম আমি, সুতরাং ওর মধ্যে আগে যেটা বলেছি যে একজন সাদা মনের মানুষ, সুতরাং এমন স্পষ্টবাদী মানুষ সমাজে খুব কম আছে। সুতরাং এই বন্ধুকে হারালাম, এবং আমরা যেহেতু কাছাকাছি বয়স, সেজন্য মনে হচ্ছে যে শিগগিরই ওর সঙ্গে দেখা হবে যেখানে হোক। আর তাই তবু বলতে চাই, হে বন্ধু বিদায়। জীবন নিয়ে তার প্রত্যাশা বা তার স্বপ্ন বা অপ্রাপ্তি, সেগুলো নিয়ে কি কখনো কথা বলেছেন আপনার হ্যাঁ, সাথে? বলেছে, কিন্তু সেগুলো একটু ব্যক্তিগত, সেজন্য আমি আর এখানে বলতে চাই না। তবে পারিবারিক জীবন ছাড়াও যে অপ্রাপ্তি তেমন কিছু নেই। ধরুন অন্যদিকে তার কাজের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছে, দুটো 21শে পদক এবং স্বাধীনতা পুরস্কার পেয়েছে, সেদিক দিয়ে তার প্রাপ্তি আছে, বিভিন্ন সংগঠনের সম্মাননা পেয়েছে। তবু শেষের দিকে ওর মনে হয়েছে ওরা আর কিছু করার নেই, সুতরাং এইভাবে বেঁচে থেকে কী লাভ। আপনার কি মনে হয় যে একজন আতাউর রহমানের জীবদ্দশায় তার যে সম্মান সমৃদ্ধি এবং তার কাজগুলোকে আসলে তুলে ধরার জন্য যতটুকু প্রয়াস দরকার ছিল আমাদের, আমরা কি তাতে সফল হয়েছি? না, আমার মনে হয় অনেকটাই সফল হয়েছি। তবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নাটকটা তো সমকালীন জিনিস, সুতরাং কিছু স্মৃতি যদি আমরা ধরে রাখতে পারি, যেমন চ্যানেল আইতে একটু আগে দেখালেন, সেগুলো ভবিষ্যৎ প্রজন্ম জানবে মানুষটা কেমন ছিল, কেমনভাবে কথা বলতেন। মানে এক্ষেত্রে আর কি কি করতে পারি আমরা একজন আতাউর রহমান, বা শুধু একজন আতাউর রহমান যদি না বলে আমরা বলি যে নাট্যজনদেরকে আসলে বাঁচিয়ে রাখতে চিরজীবন সব সময় আগামী প্রজন্মের কাছে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে যে যার যেটা দক্ষতা ছিল, যাকে বাঁচিয়ে রাখা প্রয়োজন, সেই কাজটা স্মৃতিতে, শ্রুতিতে বা বইয়ের পাতায় তুলে ধরা। আমরা যেমন চট করে এখন মনে হচ্ছে যে ওর উপর একটা স্মারকগ্রন্থ প্রকাশিত হওয়া উচিত, হলে সবাই তাদের অভিজ্ঞতার কথা বলতে পারবে। তা আমরা, আমাদের সমাজে তো শিল্পী সাহিত্যিকদের তেমন মূল্যায়ন করা হয় না, আমরা রাজনীতিকে সব কিছুর উপরে প্রাধান্য দেই। সুতরাং এই সমাজটা যতদিন শিল্পী সাহিত্যিকদের এমনভাবে কদর না করতে পারবে, ততদিন কিন্তু সমাজ এগোতে পারবে না। কিন্তু আমরা মনে করি যে সমাজকে তুলে ধরার ক্ষেত্রে এই শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী, তাদের তো একটা বড় ভূমিকা আছে, সেটাকে সম্মান করতে হবে। এই নৈতিকতাটা আমাদের নতুন প্রজন্মের কাছে প্রত্যাশা করি। আচ্ছা, শুধু বহুমুখী প্রতিভাধর একজন ব্যক্তিত্বকে নিয়ে আমরা কথা বলছি, অনেক কিছু তিনি করেছেন, তবে তার কোন দিকটার কাজটা আপনাকে সব থেকে বেশি প্রভাবিত করেছে বা আপনার ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দের? আমার মনে হয় নির্দেশকের ভূমিকা। নির্দেশনা ও অভিনয় যতটা করত, নির্দেশক হিসেবে অনেক সফল ছিল বটে। তার নির্দেশনার বৈশিষ্ট্যগুলো সম্পর্কে একটু, কোর বৈশিষ্ট্য সম্পর্কে যদি একটা বলেন। হচ্ছে যে ভেতরের একটা নাটকের ভেতরে যেই কথাটা আছে,
সেটাও তুলে ধরতে পারতো। এমন নয় যে শিল্পীদের একেবারে ধরে ধরে শিখিয়ে দিত কীভাবে বলতে হবে, কিন্তু শিল্পীকে বোঝাতো যে এই জিনিসটা, এই চরিত্রের বৈশিষ্ট্য হচ্ছে এই, এই নাটকের উদ্দেশ্য হচ্ছে এই, সুতরাং তুমি তোমার মতো করে সেটা প্রকাশ করো। এটাই একজন শিল্পীর বড় বৈশিষ্ট্য। আর ব্যক্তি হিসেবে যদি তাকে বলি যে শিল্পী সত্তা এবং ব্যক্তি সত্তা অনেক সময় এক হয়ে যায়, আবার অনেক সময় আলাদা থাকে, তার ক্ষেত্রে এটা কেমন ছিল? না, শিল্পী সত্তা যখন শিল্পী হিসাবে কাজ করছে সেটা তো তখন সিরিয়াসলি কাজ করছে। আর ব্যক্তি হিসাবে যখন সবচেয়ে আনন্দদায়ক সঙ্গী, যেটা আমি বলেছি, এমন আনন্দ সঙ্গী আমাদের দ্বিতীয়টি পাওয়া যাবে না। আতাউরকে পেলেই আমরা খুব অনেক খুনসুটি ওর সঙ্গে করেছি আমরা 3-4 জন মিলে। আতাউরকে দেখলে সেই জিনিসটা আমাদের হারিয়ে গেল। আমরা অনেক সময় প্রিয় মানুষকে বা কাছের মানুষদেরকে নিজের মনের অনুভূতিটুকু বলতে পারি না। অনেক কথা বলার থাকে, কিন্তু অনেক সময় তো দেরি হয়ে যায় যে বলা হয়ে ওঠে না, ছেড়ে চলে যেতে হয়। এমন কোনো কথা যা তাকে বলা হয়নি কিন্তু বলতে চান? আতাউরকে একটা কথা বলার আছে, মাঝে কিছুদিন আমার সঙ্গে ওর বন্ধুত্বপূর্ণ সম্পর্কে একটু ছেদ পড়েছিল একটা বিষয়ে, ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে। সুতরাং পরে আতাউরও অবশ্য বুঝতে পেরেছিল যে ঠিক না, পরে সম্পর্ক স্বাভাবিক হয়েছে। সুতরাং আতাউরকে এটাই বলতে চাই, আতাউর, তোমার অভাব চিরদিন বোধ করব, যতদিন বেঁচে থাকবো তোমার কথা মনে করে নিজে আনন্দিত হব। অনেক ধন্যবাদ আপনাকে। স্মৃতি বিজড়িত হয়েছে আমরা, সেই সাথে একজন আতাউর রহমানকেও চিনেছি ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে। আগামী প্রজন্মও যেন আতাউর রহমানকে সেই সম্মানটুকু দিতে পারে, সেই প্রত্যাশা আমরা রাখছি এবং তার বিদেহী আত্মার এবং মাগফিরাত কামনা এই করছি। অনুষ্ঠানের মধ্য দিয়ে আমিও আতাউরকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। ভালো থাকবেন। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। একজন মঞ্চ সারথী আতাউর রহমান, তার চলে যাওয়ার দিনে হয়তো কিছুটা দুঃখ বিজড়িতভাবে আমরা তাকে স্মরণ করছি, কিন্তু যেমনটি বলছিলেন আমাদের অতিথি যে তাকে আসলে উদযাপন করা যায় এবং উদযাপন করার উপলক্ষ হয়ে তিনি সবসময় আমাদের কাছে থাকবেন, তার কাজগুলো থাকবেন, তার সফল এবং বর্ণাঢ্য জীবনযাপনকে প্রতিটা দিন যেন আমরা উদযাপন করতে পারি, তার কাজগুলোকে উদযাপন করতে পারি, সে প্রত্যাশা রেখে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন।